আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে রোববার 23শে নভেম্বর 2025 আমরা পড়ছি প্রথম আলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 31 ঘন্টায় 4টি ভূমিকম্প হয়েছে এবং সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প হচ্ছে 5.7, যার উৎপত্তিস্থল হচ্ছে নরসিংদীর মাধবদীতে। তো একজন ভূমিকম্প বিশেষজ্ঞ বলছেন যে ভূঅভ্যন্তরে যে ফাটল বা ফল্ট লাইনটি ছিল তা এতদিন প্রচণ্ড চাপে হচ্ছে আটকে ছিল, এখন তা নড়তে শুরু করেছে এবং এটি আমাদের জনমতে হচ্ছে আতঙ্কের জন্ম দিচ্ছে। গত ভূমিকম্পে প্রায় 6 শতাধিক মানুষ হচ্ছে আহত হয়েছে। আপনারা জানেন যে এই বছর কনফারেন্স অফ দ্য পার্টি 30 যেটি এটিও হয়েছে ব্রাজিলের হচ্ছে ভেলেমে, এবং নেক্সট যে সম্মেলনটি হবে সেটা হবে তুরস্কে। তো পাভেল বার্তে বলছেন যে বাংলাদেশে কবে। আপনারা হয়তো জানেন যে জলবায়ু সম্মেলনগুলো মূলত এমন জায়গায় হয় যেখানে আসলে জলবায়ু সচেতনতা সৃষ্টি সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে দাঁড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের জন্য আজকের প্রশ্ন হচ্ছে শশাঙ্কের রাজধানী ছিল কোথায়? এটা একটু কমেন্ট সেকশনে হচ্ছে জানান। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং ইনি হচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশু শেরিং তোবগে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা স্বাস্থ্যকর্মী নিয়োগ ও আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ অন্যান্য টেলিযোগাযোগ সেবা সম্পর্কিত দুটি স্মারক হচ্ছে স্বাক্ষর করেছে। তো ভুটানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক অনেক ভালো। রিসেন্টলি হচ্ছে আমাদের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সিজিএসের আয়োজনে একটি সম্মেলনে হচ্ছে বক্তব্য দেন, যেখানে 85টি দেশে 200-রও বেশি প্রতিনিধি অংশ নিয়েছিল। তিনি সেখানে বলেছেন যে জুলাই বিপ্লব সংবিধানের সঙ্গে নাগরিকদের সম্পর্ক বিশুদ্ধ করার প্রস্তাব দিয়েছিল এবং তিনি বলেন যে স্বচ্ছতা, জবাবদিহি ও সারাদানের ক্ষমতা, এই তিনটি গুণ হচ্ছে জনসচেতন মূল শিকড় হিসেবে কাজ করছে। তো বিচার বিভাগ ব্যর্থ হলে জুলাই যে আকাঙ্ক্ষা, জুলাই চেতনা, সেগুলো হচ্ছে টিকবে না, এই বিষয়ে তিনি মন্তব্য করেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু বিষয় পড়েছি। আমরা আমাদের আজকের অভিমত বিশ্লেষণ কলামে চলে এসেছি। তো রিসেন্টলি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে এবং আপনারা জানেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা নিজেই প্রতিষ্ঠা করেছিলেন 1971 সালের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য, আর সেখানেই কিন্তু তার হচ্ছে বিচার হলো। তো এই যে রায়কে রাজনৈতিক প্রতিষ্ঠান বলে অভিহিত করেন, তারা কিভাবে সত্যকে অস্বীকার করে তা নিয়ে লিখেছেন হচ্ছে আরিফ রায়হান। ষড়যন্ত্র তত্ত্ব, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় ও তথ্য প্রমাণ। তো ইতিহাসের কিছু রায় কেবল একজন ব্যক্তির ভাগ্য নির্ধারণ করে না, বরং একটি জাতির বিবেককে তার নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার রক্তস্নাত অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়টি তেমনই একটি ঐতিহাসিক মুহূর্ত। তো এখানে কিছু বিষয় আসলে প্রাধান্য পেয়েছে যে অস্বীকারের রাজনীতি নতুন কিছু নয়। পৃথিবীর ইতিহাসে প্রত্যেক স্বৈরশাসক পতনের পর নিজের কৃতকর্মের মুখোমুখি হতে অস্বীকৃতি জানিয়েছেন। সাবেক আইজিপি তার জবানবন্দিতে বলেছেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে অভিহিত করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিথাল ওয়েপন ব্যবহারের সরাসরি নির্দেশ দিয়েছেন। এই জন্য কিন্তু আপনারা জানেন যে আইজিপির হচ্ছে যে শাস্তি, এটা কিন্তু হচ্ছে কিছুটা কমানো হয়েছে, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এই ট্রাইব্যুনালকে অবৈধ বলা হচ্ছে, তখন তার প্রকারান্তরে নিজের তৈরি করা বিচার ব্যবস্থার বৈধতাকেই অস্বীকার করছে। এই হচ্ছে বিষয়। বললো যে নিজের খালে হচ্ছে আপনার নিজেকেই পড়তে হচ্ছে আর কি, একটা প্রবাদ আছে, আমার এক মুহূর্তে মনে পড়ছে না। তো নুরেমবার্গ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর রবার্ট এইচ জ্যাকসন বলেছিলেন, আমরা যদি আজই অপরাধীদের বিচার না করে ছেড়ে দেই, তাহলে এই আসামিদের মনে যে বিষাক্ত মতবাদ রোপিত হয়েছে তা আবার বেরিয়ে আসবে এবং তারা তাদের বিরুদ্ধে হাজার হাজার পৃষ্ঠা লিখিত প্রমাণের রেকর্ডের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর হয়ে উঠবে। বাংলাদেশের সামনেও আজ সেই একই দায়। এই রায়কে সমুন্নত রাখার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে আর কোনো শাসক যেন তার নিজ জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার দুঃসাহস না দেখায়। তো এই ছিল আমাদের আজকের অভিমত বিশ্লেষণ কলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে শাকসবজি আসলে অনেক গুরুত্ব। শাকসবজিতে ভিটামিন এ থাকে, সেটি রাতকানা রোগে হচ্ছে আপনার পরিত্রাণে হেল্প করে এবং হচ্ছে আপনারা জানেন
যে শাকসবজি বা শর্করা এটা কিন্তু আমাদের হচ্ছে মুখের যে মুখ গহ্বরে কিন্তু এটি হচ্ছে পরিপাক হয়। এটার মধ্যে আমাদের টায়ালিন থাকে, লালারস হচ্ছে টায়ালিন থাকে, যেটা শর্করা হচ্ছে পরিপাকে সাহায্য করে। কিন্তু প্রোটিন জাতীয় যে খাবার এগুলো কিন্তু আপনার হচ্ছে আমাদের মুখ গহ্বরে পরিপাক হওয়ার সুযোগ নেই। এটা আমাদের পাকস্থলিতে হবে, যেখানে HCl দ্বারা এটা ভাঙবে এবং পেপসিন নামক আপনার পাচক রস আছে, যেটি হচ্ছে আপনার এনজাইম আছে, সেটি ভাঙতে হচ্ছে আপনার সাহায্য করে। তো আমিষ পরিপাকে সাহায্য করে হচ্ছে পেপসিন, আপনারা এটা মনে রাখতে পারেন। আপনাদেরকে কিছু তথ্য দেব। আপনাদের জানেন যে চর্যাপদ থেকে প্রশ্ন এসে থাকে। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের আদি নির্দেশন এবং এর হচ্ছে পদসংখ্যা নিয়ে একটা মতভিন্নতা আছে। সুকুমার সেন বলেছে বেশি, 51টি, আর শহীদুল্লাহ বলেছে হচ্ছে 50টি, আর 24, 25 এবং 48 নং পদটি হচ্ছে পাওয়া যায়নি। 23 নং পদের হচ্ছে অর্ধেক পাওয়া গেছে এবং এই 23 নং পদের রচয়িতা হচ্ছে কান্নপা। ঠিক আছে, আর সবচেয়ে বেশি রচনাও করেছেন কিন্তু কান্নপা, সে 13টি হচ্ছে রচনা করেছে। আর চর্যাপদের প্রতিটি পঙ্ক্তিতে লাইনের সংখ্যা হচ্ছে 10টি, মানে প্রতিটি যে কবিতা সেখানে পঙ্ক্তিতে হচ্ছে 10 লাইন আছে। তো এই ছিল তথ্য। আপনাদেরকে আমরা খুব সংক্ষিপ্তভাবে আমাদের প্রথম আলো ব্রিফ করছি। তা আপনারা জানেন যে আমরা আমাদের মতামত কলাম পড়ব। দেশে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে, এখন আমরা কি করতে পারি, তো এই বিষয়ে মতামত এসেছে। তো নগর পরিকল্পনা সংস্কার করতে হবে। বর্তমান নগরায়নকে 50-100 বছরের মধ্যেও বদলানো কঠিন, কিন্তু যেসব ভবন ঝুঁকিপূর্ণ সেগুলো দ্রুত তালিকাভুক্ত করে তা ভাঙা বা সংস্কারের উদ্যোগ নিতে হবে। নতুন সব নির্মাণে কঠোরভাবে বিল্ডিং কোড মানা নিশ্চিত করতে হবে। সরকার, সিটি কর্পোরেশন, রাজস্ব সব সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। পরপর 2 দিনের ভূমিকা আমাদের আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে সময় খুব বেশি নেই। আগামী ভূমিকম্প আরও তীব্র ও ধ্বংসাত্মক হতে পারে। আমরা চাই না আবার কোনো রফিউল, শিশু ফাতেমা, পরিবারের স্বপ্ন এভাবে ধসে পড়ুক। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে এবং প্রস্তুত থাকলে জীবন বাঁচানো সম্ভব। সংশ্লিষ্ট সবাইকে অনুধাবন করতে হবে। তো এই হচ্ছে ভূমিকম্পের জন্য সচেতনতা সবচেয়ে জরুরি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিশেষ সাক্ষাৎকার এসেছে আনম মনিরুজ্জামানের সাথে। অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে কান্ট্রিকাল পার করছি। তাকে প্রথম আলোর সাংবাদিক একটা প্রশ্ন করেছিল। প্রশ্নটা ছিল এরকম যে নির্বাচন পরবর্তী সহিংসতার সংখ্যার একটি বড় কারণ, এক্ষেত্রে সরকারকে আগাম কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন। তিনি বলছেন যে বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময়টা আরও বেশি নাজুক থাকে। আমি আগেই বলেছি, একটা বিপ্লব উত্তর পরিস্থিতির কারণে বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে জটিল। ফলে নির্বাচন পরবর্তী সময়টা আমাদের জন্য আরও বড় চ্যালেঞ্জ হতে পারে। এ বিষয়ে আমাদের এখন থেকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। দেশে একটা নির্বাচন আবহাওয়া তৈরি হয়ে গেছে। নির্বাচন কমিশন শিগগিরই তফসিল ঘোষণা করবে বলে আশা করি। বর্তমান বাস্তবতায় অন্তর্বর্তী সরকার কার্যত নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। সরকার যদি নিরপেক্ষ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারে তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা ও সম্পূর্ণতা থাকবে। এজন্য তিনি কিছু পরামর্শ দিয়েছেন। যারা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদে আছেন তাদেরকে এখনই অঙ্গীকার করা উচিত যে রাজনৈতিক দলগুলো হচ্ছে তারা কিন্তু হচ্ছে উপদেষ্টা মণ্ডলীতে সমপর্যায়ে যারা আছেন তারা কেউই পরবর্তীতে সরকারে যোগ দিতে পারবেন না, এবং এই ধরনের কিছু ঘটলে তাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাহীনতার পরিবেশ সৃষ্টি করতে পারে। সেই সুযোগ কোনোভাবেই হচ্ছে রাখা যাবে না। তো এটা বলছে যে শ্রীলঙ্কার যে মুদ্রানীতি সেখানে 7.75% করে রাখা হচ্ছে, সম্ভবত সরকারের ফান্ডে যাচ্ছে, এবং এটি জনগণের জন্য অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তো আপনারা জানেন ইউক্রেন আত্মমর্যাদা নয়তো মার্কিন সমর্থন হারাবে। তো জেলেনস্কিকে অনেক চাপে রেখেছে হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র। দেখেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গত শুক্রবার সতর্ক করে বলেছিলেন মার্কিন শান্তি পরিকল্পনার কারণে ইউক্রেন তার মর্যাদা ও স্বাধীনতা অথবা ওয়াশিংটনের সমর্থন হারাতে পারে। এই পরিকল্পনায় রাশিয়ার মূল দাবিগুলো স্থান পেয়েছে বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কিয়েভ যেন 1 সপ্তাহের মধ্যে এটি মেনে নেয়। মানে তাদেরকে আসলে কোনো অবস্থানে নেই। এখন যাই হবে না কেন রাশিয়া যেটা চাইবে যুদ্ধ বন্ধ করতেই হবে, এবং অবশেষে রাশিয়া যেটা চায় সেটার হচ্ছে বেশি প্রতিফলন হচ্ছে আমরা দেখতে পাবো। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ করার যে কোনো পরিকল্পনায় ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান। তিনি বলেছেন
ইউক্রেন যদি যুক্তরাষ্ট্র থেকে আরও অর্থ অস্ত্র পায় এবং মস্কোর উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তবে ইউক্রেন জিততে পারবে এটা ভাবা অলীক কল্পনা। ইউক্রেনের আসলে জেতার কোনো সম্ভাবনাই নেই, এবং ট্রাম্প আপনারা জানেন যে হারবে তাকে কখনোই পছন্দ করে না। সে সবসময় যে জয় লাভ করবে তার পক্ষে। আপনার মামদারির সাথে ট্রাম্পের সাক্ষাৎকার হয়তো দেখেছেন, ট্রাম্প তার সাথে কীভাবে বিহেভ করেছে। তো এই জন্য আসলে জেলেনস্কি আসলে আলোচনার কোনো অবস্থাতেই নেই। তো তাকে যে আরএসটি বিষয়ে খসড়া নেওয়া হয়েছে এগুলো আসলে অনুমোদন দিতেই হবে। তো জলবায়ু সম্মেলনে কাঙ্ক্ষিত ফল না আসার আশঙ্কা। জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে আসার একটা প্রশ্ন উঠেছিল, কিন্তু তেল উৎপন্নকারী যে দেশগুলো আছে এবং ইউএর বিপরীতমুখী অবস্থানের কারণে সেখানে অচল অবস্থার সৃষ্টি হচ্ছে। এই অবস্থায় শুক্রবার রাতভর আলোচনার পরেও সম্মেলনে কোনো স্বাক্ষর বা চুক্তি স্বাক্ষরিত হয়নি। এর জন্য সম্মেলনের সময় বাড়তে পারে। ব্রাজিলের খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানি কিংবা প্রেসিডেন্ট লুলার রোডম্যাপের কথা এখনও উল্লেখ করা হয়নি। আর G20 আপনার অগ্রাধিকার পাচ্ছে জলবায়ু এবং ইউক্রেন ইস্যু। G20 মানে আপনার যে বিশ্বের যে শক্তিশালী 20টা অর্থনীতির দেশ তাদের মধ্যকার যে সম্মেলন, এবং এই সম্মেলনের মূল প্রতিপাদ্য সংহতি, সমতা, টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এবং এটি দক্ষিণ আফ্রিকাতে সম্ভবত। তো ব্লাদিমির জেলেনস্কি চাপের বিষয় বলেন, ইউক্রেন ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তের মুখোমুখি। অলরেডি বলেছি, এই বিষয়গুলো নিয়ে অনেকবার আলোচনা করেছি। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন একটু লাইক করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের প্রথম আলো। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের 2025 সালের অর্থনৈতিক সমীক্ষা প্রকাশিত হয়েছে। আগামীকালকের আলোচনার সাথে হয়তো কিছুটা তথ্য চলে আসবে। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।